নমস্কার, উই লার্ন ইনভেস্টিং এর আজকের পর্বে আপনাদের স্বাগত। আজ 11ই অগস্ট 2025। নমস্কার। ভারতীয় শেয়ার বাজার কিন্তু আজ বেশ দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। প্রায় 6 সপ্তাহের টানা পতনের পর একটা স্বস্তি ফিরল মনে হচ্ছে। হ্যাঁ, একদম। তো আজকের এই আলোচনায় আমরা এই যে উত্থানটা হলো, এর কারণ কি, কোন সেক্টর কেমন করলো, আর আগামী দিনের জন্য কোন বিষয়গুলো জরুরি সেগুলো একটু খুঁটিয়ে দেখব। আমাদের কাছে বাজার বন্ধের পরের সব ডেটা রয়েছে। ঠিক, আজকের বিশ্লেষণটা হবে বাজারের একটু গভীরে গিয়ে তথ্যগুলো বোঝার চেষ্টা। আমরা দেখব যে আসল চালিকা শক্তি কোনটা আর কোথায় ঝুঁকিগুলো লুকিয়ে আছে। উই লার্ন ইনভেস্টিং সবসময় চেষ্টা করে যাতে লগ্নিকারীদের কাছে একটা পরিষ্কার ছবি থাকে। চলুন তাহলে শুরু করা যাক। বাজার আজ সত্যি বেশ খানিকটা উঠেছে। সেন্সেক্স ধরুন প্রায় 446 পয়েন্টস, 0.93% বেড়ে 80,604.08 বন্ধ হয়েছে। বেশ ভালো বৃদ্ধি। আর নিফটি 50 ওটাও প্রায় 222 পয়েন্টস, 0.91% বেড়ে 24,585.05 শেষ করেছে। এই যে উত্থানটা, এটা কিন্তু বেশ শক্তিশালী মনে হচ্ছে, বিশেষ করে ওই 6 সপ্তাহের পর। তা তো বটেই। এই র্যালির পেছনে মূল কারণ যদি দেখেন, সেটা অবশ্যই একটা ভূরাজনৈতিক আশাবাদ। ওই যে ইউএস রাশিয়া মিটিংটার কথা হচ্ছে। হ্যাঁ, 15ই আগস্ট আমেরিকা আর রাশিয়ার রাষ্ট্রপ্রধানদের মধ্যে যে বৈঠকটা হওয়ার কথা, সেটাকে ঘিরে বাজারে একটা আশা তৈরি হয়েছে। লোকে ভাবছে হয়তো আন্তর্জাতিক উত্তেজনা কিছুটা কমবে, আর তার ফলে হয়তো ভারতের ওপর থেকে ওই পিউনিটিভ ট্যারিফসগুলো উঠে যেতে পারে। একদম, এই ধারণাটাই কাজ করছে। এর সাথে আরেকটা জিনিস দেখুন, শুক্রবার ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স এফআইআইস তারা নেট বায়ার ছিল, প্রায় 1,932.81 কোটি টাকা কিনেছে। এটাও বাজারের মনোবলে বেশ জোর দিয়েছে। কিন্তু একটা জিনিস একটু অন্যরকম লাগছে। বেশিরভাগ শেয়ারের দাম বেড়েছে ঠিকই, এনএসইতে ধরুন 1,605টা শেয়ার বেড়েছে আর 1,414টা পড়েছে। মার্কেট ব্রেথ তো পজিটিভ। হ্যাঁ, তা ঠিক। কিন্তু ইন্ডিয়া ভিক্স ভলাটিলিটি ইন্ডেক্স, সেটা প্রায় 1.53% বেড়ে 12.22 হয়েছে। বাজার যখন এতটা ওঠে তখন তো ভিক্স সাধারণত কমে, তাই না? এটা একটু অবাক করার মতো। ঠিক পয়েন্ট ধরেছেন। ভিক্সের এই বৃদ্ধিটা এটাই ইঙ্গিত করছে যে কিছু ট্রেডার হয়তো এই র্যালির স্থায়িত্ব নিয়ে খুব একটা নিশ্চিত নন, অথবা সামনে কোনো বড় ঘটনা আছে বলে। হ্যাঁ, সেটাও হতে পারে। সামনে ওই ইউএস রাশিয়া বৈঠকটা তো আছেই, আবার দেশের ডোমেস্টিক সিপিআই ইনফ্লেশন ডেটাও আসছে। তো এই সব গুরুত্বপূর্ণ ঘটনার আগে কেউ হয়তো নিজেদের পজিশন হেজ করছেন, ঝুঁকিটা একটু কমাচ্ছেন আর কি। র্যালি হলেও ভেতরে একটা দ্বিধা বা সাবধানতা কাজ করছে। আচ্ছা, এবার যদি সেক্টরগুলোর দিকে তাকাই, সেখানে ছবিটা আরো পরিষ্কার, তাই না? কিছু সেক্টর দারুণ করেছে, আবার কিছু পিছিয়ে। একদম। সবচেয়ে ভালো করেছে নিফটি পিএসইউ ব্যাংক, প্রায় 2.20% বেড়েছে। অবশ্য এর পেছনে এসবিআই এর ওই দারুণ Q1 রেজাল্টের একটা বড় ভূমিকা আছে। হ্যাঁ, এসবিআই এর ফলটা সত্যিই ভালো হয়েছে, আর ওটা পুরো পিএসইউ ব্যাংক সেক্টরকেই বলতে গেলে একটা ভরসা দিয়েছে। এছাড়াও নিফটি রিয়ালিটি প্লাস 1.86% আর নিফটি অটো প্লাস 1.06% বেশ ভালো জায়গায়। টাটা মোটরস তো দেখলাম নিফটি টপ গেনার্সের মধ্যে ছিল। দেখুন, এই সেক্টরগুলো ভালো করার একটা বড় কারণ হলো এরা মূলত ভারতের যে অভ্যন্তরীণ অর্থনীতি তার উপর বেশি নির্ভরশীল। গ্লোবাল বাণিজ্যের সংঘাতের প্রভাব কম। ঠিক তাই। ওই ট্যারিফ বা আন্তর্জাতিক সংঘাতের প্রভাব এদের উপর তুলনামূলকভাবে কম। আর এসবিআই এর মতো বড় ব্যাংকের ভালো ফল তো বটেই, এটা পুরো পিএসইউ ব্যাংক সেক্টরকে উৎসাহিত করেছে। বাজার এখন এই ডোমেস্টিক পাওয়ার হাউসগুলোর দিকে ঝুঁকছে। কিন্তু অন্যদিকে একটা সেক্টর তো পড়েছে দেখলাম, নিফটি কনজিউমার ডিউরেবলস প্রায় 0.72% নিচে। হ্যাঁ, ওটাই একমাত্র সেক্টরাল ইন্ডেক্স যা আজ পড়েছে। এর কারণ কি হতে পারে? কিছু কোম্পানির রেজাল্ট খারাপ? হ্যাঁ, মূলত সেটাই। কিছু কোম্পানির Q1 ফলাফল বেশ হতাশাজনক, আর তার থেকেও বড় কথা, ভবিষ্যতের জন্য যে পূর্বাভাস বা গাইডেন্স দেওয়া হচ্ছে সেটাও বেশ উদ্বেগজনক। যেমন ধরুন ভোল্টাস লাভ 58% কমে গেছে। আর পিজি ইলেকট্রোপ্লাস্টের শেয়ার তো প্রায় 15-20% পড়েছে শুনলাম। হ্যাঁ, ওটা একটা বড় খবর। ওরা FY26 এর রেভিনিউ আর প্রফিট গাইডেন্স বেশ খানিকটা কমিয়ে দিয়েছে।
কারণ হিসেবে বলছে ক্লায়েন্টরা নাকি অর্ডার ক্যান্সেল করছে আর বাজারে অতিরিক্ত ইনভেন্টরি জমে আছে। ও এই পিজি ইলেকট্রোপ্লাস্টের ব্যাপারটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, কারণ ওরা তো কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার, মানে বড় ব্র্যান্ডদের জন্য জিনিস বানায়। হ্যাঁ, ওদের সমস্যাটা আসলে পুরো কনজিউমার ইলেকট্রনিক্স শিল্পের একটা সম্ভাব্য দুর্বলতার মানে আগাম সিগন্যাল হতে পারে। ক্লায়েন্ট অর্ডার ক্যান্সেল করছে মানে কি? মানে ব্র্যান্ডগুলো বিক্রি কমার আশঙ্কা করছে? চিন্তার বিষয়। আর মাইক্রোফাইন্যান্স নিয়েও তো কিছু খবর ছিল। হ্যাঁ, ইকুইটা স্মল ফাইন্যান্স ব্যাংকের প্রায় 224 কোটি টাকা লোকসান হয়েছে, মূলত এমএফআই প্রভিশনের জন্য। আবার মানাপুরম ফিন্যান্সের মুনাফাও কমেছে, কারণ ওদের এমএফআই সাবসিডিয়ারি লসে চলছে। এইগুলো মাইক্রোফাইন্যান্স সেক্টর নিয়েও একটু চিন্তা বাড়াচ্ছে। বাজার এখন বুঝলেন খারাপ ফলাফলের থেকেও খারাপ গাইডেন্সকে বেশি গুরুত্ব দিচ্ছে, খুব কঠোরভাবে শাস্তি দিচ্ছে। মানে আগের রেজাল্ট কেমন ছিল তার থেকে ভবিষ্যতে কি হবে সেটাই এখন বেশি ম্যাটার করছে। একদম পরিষ্কার ইঙ্গিত। আপনারা শুনছেন উই লার্ন ইনভেস্টিং। আমরা আজকের বাজারের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করছি। তাহলে আজকের বাজারের মূল কথাটা কি দাঁড়ালো? একদিকে ভূরাজনৈতিক আশায় একটা বেশ শক্তিশালী রিলিফ র্যালি হলো, হ্যাঁ হলো, কিন্তু অন্যদিকে কোম্পানিগুলোর ফলাফলে ব্যাপক পার্থক্য দেখা যাচ্ছে। বিশেষ করে কনজিউমার ডিউরেবলস আর মাইক্রোফিন্যান্সের মতো কিছু সেক্টরে দুর্বলতা বেশ স্পষ্ট। একদম ঠিক ধরেছেন। বাজার পরিষ্কারভাবে সেই সব কোম্পানির দিকে ঝুঁকছে যাদের ব্যালেন্স শিট বেশ মজবুত, হাতে ভালো অর্ডার বুক আছে, আর যারা দেশের ভেতরের অর্থনীতির উপর বেশি নির্ভরশীল। আগামী দিনে দুটো জিনিস খুব খুব গুরুত্বপূর্ণ হবে। এফআইএ প্রবাহ কোন দিকে যায়, মানে ওরা নেট বায়ার থাকে কিনা, আর জিওপলিটিক্যাল পরিস্থিতি কি দাঁড়ায়। উই লার্ন ইনভেস্টিং এই বিষয়গুলোর উপর সবসময় নজর রাখার পরামর্শ দেয়। আচ্ছা, তাহলে আগামী ট্রেডিং সেশনের জন্য যদি নিফটি 50-র দিকে তাকাই, গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স আর সাপোর্ট জোন কোনগুলো হতে পারে? দেখুন, নিফটি 50-র জন্য এখন খুব জরুরি রেজিস্ট্যান্স জোন হল 24,570 থেকে 24,600। এই লেভেলটা যদি পেরোতে পারে তাহলে বাজার হয়তো আরও কিছুটা উপরে যাওয়ার চেষ্টা করবে। আর নিচের দিকে সাপোর্ট কোথায়? নিচের দিকে সাপোর্ট রয়েছে 24,200 থেকে 24,300 জোনে। এই জোনটা ধরে রাখাটা জরুরি। আচ্ছা, আর কোন কোন বিষয়ের ওপর নজর রাখতে হবে? মূলত 3টে বিষয় খুব গুরুত্বপূর্ণ হবে। 1 নম্বর, ওই ইউএস রাশিয়া বৈঠক সংক্রান্ত যে কোনো খবর, পজিটিভ বা নেগেটিভ যাই হোক। 2, এফআইআইস নেট বায়ার থাকছে কিনা, নাকি আবার বিক্রি শুরু করছে। আর 3, দেশের আসন্ন ডোমেস্টিক সিপিআই ইনফ্লেশন ডেটা। আর ঝুঁকিটা কোথায়? মূল ঝুঁকিটা অবশ্যই ওই বৈঠক নিয়ে। যদি আশাভঙ্গ হয়, মানে যদি কোনো ভালো খবর না আসে, বা এফআইআইস যদি আবার বড় আকারে বিক্রি শুরু করে দেয়, সেক্ষেত্রে কিন্তু বাজার আবার চাপের মুখে পড়তে পারে। উই লার্ন ইনভেস্টিং সবসময় বলে, ঝুঁকি বুঝে বিনিয়োগ করাই বিচক্ষণতার কাজ। একদম। আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করি। আশা করি আমাদের এই বিশ্লেষণ লগ্নিকারীদের সিদ্ধান্ত নিতে কিছুটা হলেও সাহায্য করবে। উই লার্ন ইনভেস্টিং এর পক্ষ থেকে ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। তবে একটা প্রশ্ন আমি রেখে যেতে চাই ভাবার জন্য। যখন বাজারের সেন্টিমেন্ট, মানে বাজারের মতিগতি একটা মাত্র ভূরাজনৈতিক ঘটনার উপর এতটা নির্ভরশীল হয়ে পড়ে, তখন একজন বিচক্ষণ লগ্নিকারীর রিস্ক ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি ঠিক কেমন হওয়া উচিত, এটা নিয়ে অবশ্যই ভাববেন। উই লার্ন ইনভেস্টিংয়ের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।